আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল মোমেন জুয়েল। এই পর্বগুলোতে আমরা বিগত বছরে 14 অধ্যায় থেকে আসা বোর্ড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। শুরুতে বলে রাখি, এই অধ্যায়গুলো আমাদের 2026 ব্যাচের জন্য যেহেতু প্রযোজ্য ছিল না, তাহলে আপকামিং যে ব্যাচগুলো আছে তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো শুরুতে আমরা 2025 সালে যশোর বোর্ডের একটা প্রশ্ন দিয়ে শুরু করব। এখানে আমাদের উদ্দীপকের মধ্যে দুইটা ইনফরমেশন দেওয়া আছে। সেই ইনফরমেশন দুইটা, একটা দেওয়া আছে যে আমাদের একটা ত্রিভুজ এইচ ই এফ একটা সমবাহু ত্রিভুজ এবং তার যে মধ্যমাটা দেওয়া আছে, মধ্যমাটা হলো এইচ জি। খেয়াল রাখতে হবে, সমবাহু ত্রিভুজের মধ্যমাটা আর শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব দুইটা একই, মধ্যমার লম্বটা একই রকম হয়ে যাবে। এরপর দুইটা ইন্ডিভিজুয়াল ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজগুলোর বাহুর মধ্যে সম্পর্ক কেমন? প্রথম ত্রিভুজের আমাদের যে তিনটা বাহু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এবং দ্বিতীয় ত্রিভুজের তিনটা বাহু এম এন এম এস এবং এন এস, এদের মধ্যে একটা রেশিও আছে যে এক্স ওয়াই আর এম এন এদের রেশিও যা হবে, এক্স জেড আর এম এস এদের রেশিও তাই হবে, ওয়াই জেড আর এন এস এদের রেশিওটা আমাদের একই রকম হবে। এই একটা ইনফরমেশন দেওয়া আছে। এখন প্রশ্নে গিয়ে আমার তিনটা প্রশ্ন বলেছে, আমি খ আর গ আগে পড়ি। প্রথম প্রশ্নটা হলো, প্রমাণ করো যে এইচ জি 4 এইচ জি স্কোয়ার সমান 3 এইচ ই স্কোয়ার। আমরা 4 আর 3টাকে যদি বাদ দেই তাহলে আমাদের ব্যাপারটা এরকম দাঁড়ায়। এরকমও বলতে পারতো, যেটা আমাদের সাধারণত হায়ার ম্যাথে ভেক্টরে বলে থাকে যে এইচ জি এবং এইচ ই বাহুর মধ্যে সম্পর্কটা ক্রিয়েট করো। সেখানে 4 আছে নাকি 3 আছে এটা আমরা ভাববো না, এই বাহুর মধ্যে সম্পর্ক ক্রিয়েট করার চেষ্টা করব। সব কিছু ঠিকঠাক থাকলে এইচ জি স্কোয়ারের সাথে আমাদের 4ই আসবে, এইচ ই স্কোয়ারের সাথে আমাদের 3 আসবে। গ নম্বর প্রশ্নটা বললো, যদি আমাদের এক্স এর সাথে না, ওই উদ্দীপকের ইনফরমেশন থেকে ওই ইনফরমেশন যদি সঠিক থাকে তাকে বেস করে আমাদের এক্স এর সাথে এম কোণকে সমান প্রমাণ করতে হবে, ওয়াই এর সাথে এন এবং জেড এর সাথে এস, এই যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলোকে সমান প্রমাণ করতে হবে। ক নাম্বারটা শেষে বললাম কেন? ক নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নের সাথে আসলে উদ্দীপকের সরাসরি কোনো সম্পর্ক নাই। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, ক নাম্বার একটা বাহু দেওয়া আছে, যে বাহুটাকে আমাদের 4:3 অনুপাতে বিভক্ত করতে হবে। দেখো, আমরা কিন্তু নর্মালি সমদ্বিখণ্ড এটা আমরা করে থাকি, সমদ্বিখণ্ডকে আমরা করে থাকি। তো আমি এটা আমার মতো করে আগে নর্মালি এঁকে নেই, তারপরে তোমরা এই ছবির দিকে ফোকাস করো। এই ইনফরমেশনটা হলো, এখানে একটা রশ্মি নেওয়া আছে, এভাবে আঁকাটা অনেক ভালো। আর তুমি যদি এরকম করো, তুমি সরাসরি একটা স্কেল দিয়ে তুমি 8 সেন্টিমিটার নিয়েই নিলে, যে কি জানো বলে 8 সেন্টিমিটার রেখাংশ নেই। এখানে যদি হয় তাহলে রশ্মি আর এটা হলো রেখাংশ, ধরো এক্সাক্ট আমি 8 সেন্টিমিটার নিয়ে নিলাম। তুমি এভাবে একটা রশ্মি থেকে ওখান থেকে 8 সেন্টিমিটার কাটতে পারো। এরপরে যেটা করতে হবে, এখানে একটা তুমি অ্যাঙ্গেল ক্রিয়েট করো। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি এটা আমাদের বলার কোনো দরকার নেই, আন্দাজ একটা অ্যাঙ্গেল আমি ক্রিয়েট করলেই হবে। বাট এই অ্যাঙ্গেলটা ট্রাই করবো 30 ডিগ্রি আশেপাশে নেওয়ার জন্য, যাতে করে আমাদের ওই অঙ্কনটা সুন্দর দেখা যায়। খুব ছোট বা খুব বড় নিলে অঙ্কন হবে বাট একটু ঝামেলা মনে হয়। এবার আমি কি করব, আমার যে স্কেল আছে, স্কেল থেকে কাটা কম্পাস থেকে আমি এখানে 4:3 অনুপাত যেহেতু বলেছে, আমি ধরো ইঞ্চি স্কেলও নিলে হবে, মিলিমিটার নিলে হবে, সেন্টিমিটার নিলে হবে। মিলিমিটার একেবারে সূক্ষ্ম হয়ে যায়, ইঞ্চি দেখা যায় অপেক্ষাকৃত একটু বড় হয়ে যায়, সেন্টিমিটারে আমরা যাব, কারণ বাহুটা যেহেতু 8 সেন্টিমিটার। তাহলে এখানে আমি প্রথমে ধরো এইটুক ধরে নিচ্ছি, এইটা হলো আমাদের 4 একক, সেন্টিমিটার স্কেলের 4 একক। এরপরে আমি এখানে নিব হলো, ধরলাম এটা হলো সেন্টিমিটার স্কেলের, এটা হলো 3 একক, ধরে নিলাম এটা হয়েছে। এইটুক নেওয়ার পরে তারপর আমরা কি করব, এই বিন্দুর সাথে একদম এন্ডিং যে বিন্দুটা আছে সেটা আমি যোগ করে দিলাম। যোগ করে দিয়ে এই জায়গায় যে আমাদের অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, সেম অ্যাঙ্গেলটা আমি এখানে একটা ক্রিয়েট করব, অর্থাৎ কোণের সমান করে কোণ যেটা আঁকতে হয়। আর সেটা আমরা কিভাবে করতাম, আমরা এই বিন্দুটাকে কাটাটা রেখে যে কোনো একটা ব্যাসার্ধ, সুবিধা মতো একটা ব্যাসার্ধ, এত বড় ব্যাসার্ধ নিব না যে বাইরেতে চলে যাবে, সুবিধা মতো একটা ব্যাসার্ধ নিব, যে ব্যাসার্ধ নিয়েছি সেই একই ব্যাসার্ধটা এখানে কপি করব। এরপরে দেখব এইখানে এই যে দুইটা বিন্দু কাটা কম্পাস, দেখব এই ডিফারেন্সটা কত, সেই ডিফারেন্সটা আমরা কেটে নিলাম। তারপরে এই দুইটা বিন্দু যোগ করলে আমাদের যেটা হবে, এই যে আমাদের বাহুটা হলো, তাহলে এই বাহুটা আমাদের 4:3 এই অনুপাতে ভাগ হলো। সেই কাজটা আমরা এখানে করেছি। তবে এইখানে একটা কথা হলো যে আমাদের এই যে অনুপাতটা আছে, অনুপাতটা 4:3 আর অনুপাতটা যোগফল হলো 7। ধরে নিলাম যে এই যে বাহুটা আছে, এই যে বাহুটা আছে, এই বাহুটাকে আমি 7 ধরে নিলাম। কথার কথা এখানে 8 ছিল না, এটা 7 ছিল। তাহলে কি আমি একটা কাজ করতে পারি, এই 7 থেকে আমি এখানে একটা বাহুকে 4 নিলাম, একটা বাহুকে 3 নিলাম, এটা নিলে মান ঠিক আছে, কিন্তু যেহেতু জ্যামিতিক ওয়েতে প্রমাণ করতে হবে বা আমার দেখাতে হবে, আমরা এইভাবে আসলে দেখাবো। তো এইখানে অনুপাতের সাথে সম্পর্ক থাকলে, এখানে সরাসরি মিললেও আমরা আসলে বীজগণিতের মতো করে কম্পেয়ার করে করব না। তো এই গেল আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা আমাদের কি ছিল, যে এইচ জি এবং এইচ ই এদের মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট করতে হবে। এই সম্পর্ক ক্রিয়েট করার সময় আমরা শুরুতে কিছু কথা বলে নিব, যে এইচ ই এফ এটা একটা সমবাহু ত্রিভুজ, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ আর এর একটা মধ্যমা আছে এইচ জি, যেটা আমাদের সম্পর্ক মধ্যমা আছে, এই মধ্যমা যেহেতু আছে, অর্থাৎ তার মানে যেহেতু মধ্যমা বলেই দিয়েছে, মধ্যমার সংজ্ঞা অনুসারে আমরা কি জানি, যে কোনো বাহুর মধ্যবিন্দু আর বিপরীত শীর্ষ যোগ করলে যে বাহুটা পাওয়া যায় সেটা মধ্যবিন্দু। আবার
লম্ব যেটা আছে বিপরীত এই শীর্ষবিন্দু থেকে যদি আমি বিপরীত বাহুর উপর লম্ব আঁকি, যেহেতু এটা আমাদের সমবাহু ত্রিভুজ, তাহলে লম্বটা ওই মধ্য যে বিন্দুতে আমাদের মিলিত হবে লম্ব বিন্দুটা, আর সাথে হলো আমাদের এই মধ্যমার যে পাদবিন্দু একই বিন্দু হবে। অর্থাৎ এইটা আমাদের যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এটা আমাদের মধ্যমা আকারে, মধ্যমার লম্বটা একই হবে। যদি এটা সমবাহু ত্রিভুজ না হতো সেক্ষেত্রে আমাদের চেঞ্জ হতে পারতো, সমদ্বিবাহু হলে আমাদের লম্ব আকারেই আসবে। তো এই কথাটা বলে নিব, তারপরে আমাদের এইখানে ইনফরমেশন দিয়ে নিব যে আমরা যে বিন্দুটা আছে সেটা যদি মধ্যবিন্দু হয়, তাহলে আমাদের ইজি আর ইএফ এই দুইটা বাহু আমাদের পরস্পর সমান। আমি ইজি আর ইএফ কে না বলে এখানে বলতে পারি, এই ইজি কে বলতে পারি হাফ অফ ইএফ বলতে পারি, অথবা এখানে জিএফ যেটা আছে এটাকেও হাফ অফ আমরা ইএফ বলতে পারি। কিন্তু আমরা আসলে কতটুকু নিয়ে আলোচনা করব? প্রমাণের বেলায় আমাদের আছে এইচ জি, এই বাহুটা নিয়ে আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণের বেলায় আছে হলো এইচ ই, এই বাহুটা নিয়ে প্রমাণ করতে হবে। তার মানে আমরা শুধুমাত্র এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করব। এইটা নিয়ে আলোচনা করলেই এই ত্রিভুজের মধ্যে আমাদের দুইটা বাহু আছে, তাহলে এটা নিয়ে আলোচনা আমরা ট্রাই করব। আর সুবিধা কি হচ্ছে, এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই তথ্যগুলো ব্যবহার করে আমরা প্রমাণ করার চেষ্টা করব এইচ জি ইজ 4hg² সমান 3 × h e²। সমবাহু ত্রিভুজের ইনফরমেশনগুলো দিয়ে নেই, তিনটা বাহু পরস্পর সমান। এই যে তিনটা বাহু পরস্পর সমান, এই তিনটা বাহু পরস্পর সমান, আমি এটা তোমরা লিখবে না, আমি জাস্ট বোঝার সুবিধার জন্য দিচ্ছি। এটাকে কিন্তু 2 × তুমি ইজি এটাকে বলতেই পারো। হ্যাঁ, 2 × জিএফ বলা যায়, কিন্তু আমরা ইজি কেন বলবো? এই পাশে ত্রিভুজটা নিয়ে আমরা আলোচনা করব, সেজন্য আমরা এটাকে 2 × ইজি এটা বলতে পারি। 2 × ইজি বলতে পারি মানে কি? অ্যাকচুয়ালি এই ইজি 2 × ইজি এই সম্পর্কটা ছিল হলো ইএফ বাহুর সাথে। আমাদের এই বাহু আছে না, এই বাহুর সাথে আমাদের এইটা সম্পর্ক, কিন্তু ইএফ বাহু আবার নিজেও এইচ ই এবং এইচ এফ এদের সমান। তাহলে আমি যে কোনোটার পরিবর্তেই 2 × ইজি বলতে পারি। অর্থাৎ ইজির সাথে সম্পর্ক ইএফ এর, এবং সম্পর্কটা হলো ইজিকে ডাবল করলে ইএফ এর সমান হয়। আর ইএফ নিজে যেহেতু বাকি দুইটা বাহু সমান, তাহলে এইখানে যে কোনো একটা বাহুর পরিবর্তে আমি 2 × ইজি আমি লিখতে পারি। অথবা আমি ইজির পরিবর্তে লিখতে পারি হাফ অফ এইচ ই, হাফ অফ ই এফ, অথবা হাফ অফ এফ এইচ। তথ্যগুলো এখানে লিখে দিলাম, ইজি সমান জিএফ সমান হাফ অফ ইএফ, এটা লিখে দিলাম। আর এখানে আমি হালকা করে এটা বলে দিলাম যে পাদবিন্দু ই এফ লম্বের পাদবিন্দু জি এবং ই এফ কে আমাদের সমদ্বিখণ্ডিত করেছে। লম্বের পাদবিন্দু এটা আমরা উল্লেখ করে দিলাম, মধ্যভাগ লম্বটা একই। এরপরে এই যে আমাদের ত্রিভুজটা আছে, আমাদের একটা 90 ডিগ্রি ক্রিয়েট হয় এখানে, যেহেতু আমাদের লম্ব আকারে আসছে। তাহলে কোনটা অতিভুজ সেটা আমরা ডিনোট করে দিলাম যে এইচ ই কিন্তু এই ত্রিভুজের সাপেক্ষে আমাদের এখানে অতিভুজ আকারে আছে। তাহলে এখন এই যে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজে সরাসরি আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে পারি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে ক্যালকুলেশনের সময় আমরা এখন আমাদের কি করতে হবে, এইচ জি কে এক পাশে রাখবো, আর বাকিগুলো তো আর আমাদের এইচ ই এক পাশে থাকবে। তো এইচ জি কে আপাতত রেখে দিলাম, বাকিগুলোকে এক পাশে শিফট করলাম। শিফট করার সময় দেখো এখানে আমি যখন রেখে দিয়েছি, আমি এইচ ই যেটা আছে সেটাকে আমি ইজি স্কয়ার যেটা আছে সেটাকে আমি শিফট করলাম। ইজি বাহুটা আমার প্রমাণের মধ্যে পড়ে না, প্রমাণের মধ্যে আমাদের এইচ জি বাহুটা আছে, এটা আছে, এইচ ই বাহুটা এটাও আছে, বাট ইজি এই বাহুটা আমার নাই। তাহলে এই বাহুটাকে আমরা কি করতে পারি, এই বাহুকে আমরা লিখতে পারি হাফ অফ ই এফ। আমি এখানে বিস্তারিত করার জন্য হাফ অফ ই এফ লিখে দিয়েছি, বাট তুমি যদি শুরুতেই এই হাফ অফ ই এফ দেওয়া, দেখো হাফ অফ ই এফ দেওয়া অথবা হাফ অফ এইচ ই দেওয়া অথবা হাফ অফ এইচ এফ দেওয়া, যে কোনো একটা বাহু দেওয়ার মিনিংটা একই। তো তুমি যদি শুরুতে এখানে ই এফ এর সাথে কম্পেয়ার না করে এইচ ই এর সাথে কম্পেয়ার করো, তাতেও কোনো প্রবলেম হবে না। আমি এখানে বড় করে দেখিয়েছি। তাহলে এখন এইটা যদি হাফ অফ ই এফ হয়, উপরে হোল স্কয়ার আছে, তার মানে এখানে হাফ হবে 1/4, আর আমাদের এইচ ই এফটা ই এফ স্কয়ার আসবে। এখন এখানে লসাগু ছাড়া আর কোনো কাজ নাই। তো লসাগু যদি আমি করি, আমি এখানে দুইটা কাজ একসাথে করব। এই লসাগুটা যদি এখানে করি, তাহলে আমাদের এটা হবে 4 অফ এইচ ই স্কয়ার, এটা থাকলো। আর এখানে যেহেতু 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, ইএফ কে স্কয়ার করলে ইএফই হয়। আমি এখানে ছোট্ট করে ইএফ না লিখে আমি এখানে এইচ ই এটা স্কয়ার করে দিলাম, এই বাহুটাকে আমি শিফট করে দিলাম। তুমি চাইলে এইভাবে শিফট করতে পারো, যদি আমাদের এখানে আরো বিস্তারিত করা আছে আমি তোমাকে দেখাচ্ছি, তুমি চাইলে এখানেও শিফট করতে পারো। আমাদের তাতে সুবিধা হচ্ছে কি, সবগুলো বাহু এইচ ইতে কনভার্ট হয়ে যাচ্ছে, আর আমাদের ফাইনাল প্রমাণে এইচ ইতেই আমাকে শিফট হতে হবে। এই কাজটা এখানে করা হলো। লসাগু শেষে আমি 4 কে যদি এই পাশে শিফট করে নিয়ে আসি, 4 এখানে ভাগ আকারে ছিল, এটা আমাদের এইচ জি এর সাথে আমাদের গুণ আকারে চলে আসলো 4 এইচ জি স্কয়ার। আর এর পরবর্তীতে আমাদের এইখানে যেটা এইচ ই ছিল, ই এফ ছিল, সেটাকে আমরা এইচ ইতে শিফট করলাম, কনভার্ট করলাম। তাহলে এখন 4টা থেকে 3টা, একটা গেলে আমাদের 3টা থাকবে। তাহলে 4 এইচ জি স্কয়ার সমান আমাদের 3 এইচ ই স্কয়ার, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এই প্রমাণগুলোতে আমার এইচ ই এর পরিবর্তে আমাদের অন্য কোনো, আমাদের 3টা বাহু ছিল, যে কোনো একটা বাহু আমাদের থাকতে পারে।
তো এটা আরেকটা ব্যাপার হলো, এটা আমাদের তাহলে মধ্যমা আর সমবাহু ত্রিভুজের মধ্যমা আর হলো একটা যে কোনো বাহুর সাথে একটা সম্পর্ক, এটা আমরা এমসিকিউতেও ইউজ করতে পারি। পরবর্তী প্রমাণটা আমরা দেখি। পরবর্তী প্রমাণ যেটা দেওয়া আছে সেখানে আমাদের বলা ছিল, এই ইনফরমেশনগুলো দেওয়া আছে যে এইখানে যেটা দেওয়া আছে এটা উদ্দীপকে দেওয়া ছিল যে এই বাহু দুইটা ত্রিভুজের মধ্যে বাহুগুলোর সম্পর্ক যদি এমন হয় তাহলে আমাকে এই কোণগুলো যে পরস্পর সমান সেটা আমাকে প্রমাণ করতে হবে। এভাবে আমরা প্রমাণটা দেখব। এই প্রমাণের বেলায় এখন শুরুতে আসলে কি ছিল, শুরুতে কিন্তু আমাদের এই দাগটা ছিলই না। তুমি আপাতত এখানে যে ব্ল্যাক কালার যেটা আছে, ব্ল্যাক কালারকে তুমি সাময়িকের জন্য ইগনোর করো। এখানে যে ছবিটা আছে তুমি আপাতত এখানে যে ব্ল্যাক কালারের দাগটা আছে এটাকে ইগনোর করে এখন তুমি ত্রিভুজটা যদি চিন্তা করো, এই ত্রিভুজের বেলায় কি দেওয়া আছে, আমাদের বলা আছে যে এখানে এক্স ওয়াই আর এম এন এর যে রেশিও, এখানে টোটালি যে এই বাহু আর এখানে এম এন যে আছে এই বাহু, এদের দুজনের অনুপাত ধরলাম, সেই অনুপাত হচ্ছে 3/4। তাহলে আমাদের এখানে আমাদের ওয়াই জেড এটার ভূমি আর এখানে ভূমি আমাদের যেটা এন এস আছে ওদের অনুপাতই আমাদের সেম হবে। আবার একই সাথে আমাদের এই যে বাহুটা আছে আর আমাদের এম এস বাহু আছে এদের অনুপাতও আমাদের একই রকম হবে। এখন আমি ধরে নিচ্ছি এবং ড্রয়িং করার সময় আমি একটা কাজ করব, একটাকে ছোট একটাকে বড় করব। সবগুলো বাহুই যদি পরস্পর সমান হয় তাহলে তো আমাদের হয়ে গেল, সমবাহু বলতে পারবো। কিন্তু এখানে কিন্তু অনুরূপ বলা আছে, অনুরূপ বলা সর্বসম নয়, এরা আমাদের সদৃশ টাইপের, মানে একই স্টাইলে ওদের বাহুর অনুপাতগুলো একই রকম এটা দেওয়া আছে, বাট বাহুগুলোর পরিমাণ সেম সেম কিনা সেটা বলা নাই। আর সেটা আমরা ধরবো না, আমরা ধরবো দুইটা ত্রিভুজের রেশিও, বাহুগুলোর রেশিও একই রকম, একটা বড় একটা ছোট। এখন এই যে আমাদের এম এন যে বাহুটা আছে, ধরে নিলাম যে এই যে বাহুটা আছে এটা হলো আমাদের 10 সেন্টিমিটার, আর এখানে এম এন যে বাহুটা আছে এই বাহুটা হলো 6 সেন্টিমিটার। তাহলে এই বাহু থেকে আমি এইখান পর্যন্ত পি পর্যন্ত 6 সেন্টিমিটার কেটে এইখানে একটা দাগ নিলাম আলাদা করে। তাহলে এই যে মোটা দাগটা নিলাম সেটা কি করলাম, এইখানে যতটুকু বাহু আছে সেই বাহুটাকে সমান করে আমি এক্সপি, আমাদের যে এক্সপি আছে এক্সপি পর্যন্ত নিব। আবার এখানে এই এম এস এর যে বাহুটা আছে এম এস এর সমান করে আমি এখানে এই যে এই অংশ যেটা আছে এই অংশটা আমি কেটে নিলাম। এটাকে করলাম আমি এম এস এর সমান করে, এই বাহুটার দৈর্ঘ্য যত এই বাহুটার দৈর্ঘ্য তত। আমি ধরে নিচ্ছি এই বাহুটা বড় এবং ড্রয়িং করার সময় আমি এই বাহুটাকে বড়ই করব। তো এখন আমি কি করছি, আমি কিন্তু এই বাহুর সমান করে বাহু কাটলাম, এখানে অ্যাঙ্গেলটা মিলছে নাকি মিলে নাই ওটা নিয়ে আমরা চিন্তা করব না, আমরা শুধু বাহুর সমান করে বাহুটা ড্র করব। এইটুক করার পরে এখন ফাইনালি আমাদের একটা পি আর কিউ ধরলাম, যখন আমি এম এন এর সমান সেটা একটা পি বিন্দু হয়েছে, আর এম এস এর সমান করে যা বাহুটা নিলাম সেটা হলো এক্স কিউ হলো। তাহলে এবার যদি আমি এই পি কিউ যোগ করি তাহলে নতুন আর একটা ভিতরে ছোট একটা ত্রিভুজ হলো, এই দুটো আমি নতুন করে ভিতরে একটা ত্রিভুজ পাওয়া গেল। এইভাবে আমি ড্রয়িংটা করলাম। এখন আমি বাকি প্রমাণগুলোর মধ্যে যাব। বাকি প্রমাণের মধ্যে প্রথমে দেখো এই যে ইনফরমেশনটা এক্স ওয়াই বাই এম এন আর এক্স জেড বাই এম এস, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে এই কথাটা বলা আছে। এই প্রশ্নে এটুক তো আমাদের ইনফরমেশন দেওয়াই আছে। তো এখন আমি একটা কাজ করি, সেটা হলো যে এই এম এন, দেখো আমি কিন্তু এম এন এর সমান করে এখানে আমি পি এক্স কেটে নিয়েছি। তাহলে আমি এই এম এন বাহুটাকে আমি জাস্ট এক্সপি বলতে পারি, কারণ ওই বাহুকে আমরা একই রকম, যেহেতু এখানে বাহুর দৈর্ঘ্যের অনুপাত নিয়ে আলোচনা করা হচ্ছে, এইটা যদি আমাদের 10 সেন্টিমিটার হয় তাহলে এই এম এন যদি আমাদের 10 সেন্টিমিটার হয়, 10 সেন্টিমিটারের মতো করে আমি এক্সপি এটা নিয়েছি। তাহলে আমি এখন বলতেই পারি এই এম এনকে আমি এক্সপিতে কনভার্ট করতে পারি, মানে এই ত্রিভুজটা এখানে আমরা কম্পেয়ার করে দেখাচ্ছি। আবার কিন্তু দেখো এই যে আমাদের আর একটা আছে হলো এম এস বাহু, এই যে এম আর একটা বাহু আছে যেটা এই বাহুটাকে আমরা আর একটা আছে এম এস যেটা বাহু আছে এই বাহুটাকে, অর্থাৎ এই যে এম এস এই টোটাল বাহু, এই বাহু সমান করে আমি এক্সপি নিয়েছি। তাহলে এম এস বাহুকে আমি এক্স কিউ, এটাকে আমি এক্স কিউতে কনভার্ট করতে পারি। ওপরেরটা ঠিক থাকলো, শুধুমাত্র এম এন যে বাহুটা আছে এই বাহুটা ছোট ত্রিভুজের এই বাহুটা বড়টার এক্স পি এর সমান, এটা আমরা মাত্রই কেটে নিলাম। তাহলে এই দুইটাকে আমি শিফট করে দিলাম। চিত্রটা শো করার জন্য আমি একটু জুম আউট করে নিচ্ছি। তো এখন এইবার আমরা খেয়াল করি যে ফাইনালি তাহলে আমাদের কি দাঁড়ালো, ফাইনালি দাঁড়ালো হলো আমাদের এক্স ওয়াই বাই এক্স পি, অর্থাৎ এক্স প্রথমে যেটা আছে টোটাল এই বাহু, এই দুই বাহুর অনুপাত, এটা দ্বারা কি বোঝাচ্ছে এক্স ওয়াই আর এক্স পি, এইটা দ্বারা এইটুক বোঝাচ্ছে এই দুই বাহুর অনুপাত। আর এটা কি দ্বারা বোঝাচ্ছে যে এক্স জেড আর এক্স কিউ এর অনুপাত, অর্থাৎ এই এক্স থেকে শুরু করে এই কিউ পর্যন্ত এইটুকুর অনুপাত, আর এক্স থেকে শুরু করে এই কিউ পর্যন্ত, একটা এক্স থেকে জেড একটা কিউ পর্যন্ত এই দুই বাহুর অনুপাত আমাদের সমান। যদি এই দুই বাহুর অনুপাত আমাদের সমান হয়, আমরা কিন্তু এই চ্যাপ্টারে 28-29 নাম্বার যে উপপাদ্য আছে ওখানে আমরা পড়েছি, যদি আমাদের এরকম বাহুর অনুপাতগুলো সমান হয় তাহলে আমরা বলতে পারি যে পি কিউ সমান্তরাল ওয়াই জেড।
এই পি কিউ ওয়াই জেড সমান অর্থাৎ যদি আমাদের এই দুইটা বাহুর অনুপাত পরস্পর সমান হয় তাহলে আমাদের এইখানে যে ভূমি যেটা আছে ভূমিটা আমাদের সমান্তরাল হবে, যেটা বিস্তারিত প্রমাণ আমরা 28 এবং 29 নম্বর উপপাদ্য করেছি। সেই উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি এই পি কিউ বাহু আর আমাদের এই ওয়াই জেড বাহু এই দুইটা আমাদের পরস্পর সমান্তরাল। যদি এখন এই বাহু দুইটা পরস্পর সমান্তরালী হয়ে থাকে তাহলে এইখানে এইটা একটা সরলরেখা, তোমরা ফোকাস করো এখন শুধুমাত্র এই লাল দাগের দিকে। এই যে একটা আমাদের এটা একটা সরলরেখা, এই সরলরেখার সাথে এই রেখা আর এই রেখা যদি এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হয় তাহলে এইখানে উৎপন্ন কোণ এবং এইখানে উৎপন্ন কোণ এই দুইটা কোণ পরস্পর সমান হবে। একইভাবে এটাকে আমরা বলতে পারি যেহেতু আমাদের এই যে পি কিউ রেখাটা যেটা আছে এই রেখাটা আমাদের সমান্তরাল, এই পি কিউ রেখা মাত্রই প্রমাণ করলাম এটা আমাদের সমান্তরাল, তাহলে এখানে ওয়াই আর হলো জেড আর কিউ এই দুইটা কোণও আমাদের পরস্পর আমাদের সমান হবে। সেই কথার এখানে বলা আছে যে আমাদের এক্স ওয়াই জেড মানে হলো এই এক্স ওয়াই জেড, এইখানে যে আমি বিন্দুটা দিচ্ছি এই কোণটা সমান এক্স পি কিউ মানে হলো এই যে কোণটা আছে এই দুইটা কোণ পরস্পর সমান। আবার সাথে আরেকটা বলে দিলাম যে আমাদের যেটা আছে এটা কি এক্স জেড ওয়াই মানে হলো এইটা বোঝাচ্ছে, আর এটা হলো এক্স কিউ পি মানে এটা বোঝাচ্ছে এই দুইটা কোণ আমাদের পরস্পর সমান। তো এই দুইটা কোণ যদি আমাদের পরস্পর সমান হয় তাহলে এখন এই যতটুকু তথ্য আমরা প্রমাণ করলাম সেই দুইটা তথ্য থেকে আমরা কি প্রমাণ করতে পারি, এক্স ওয়াই জেড এবং এক্স পি কিউ এরা আমাদের সদৃশ কোণী। দুইটা ত্রিভুজের মধ্যে যদি দুইটা কোণ পরস্পর সমান হয়, ধরে নিলাম দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের এরকম দুইটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ এরকম আর একটা ত্রিভুজ আমাদের এরকম, তো এইটা আমাদের 50 আর এটাও আমাদের 50, এইটা আমাদের 60 এটা আমাদের 60, জাস্ট ফর এক্সাম্পল, আসলে এরকমটা না। তাহলে দুইটা মিলে কি হচ্ছে, এই দুইটা হচ্ছে 50 50 110, তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটা 70 হবে, এটা 50 50 110, তাহলে এইটা আমাদের এমনিতেই 70 হবে। অর্থাৎ ত্রিভুজের যদি দুইটা বাহু আমাদের দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা করে বাহু যদি আমাদের কোণ যদি সমান হয় তাহলে তৃতীয় কোণটা আমাদের এমনিতেই সমান হবে। আর দুইটা ত্রিভুজের মধ্যে যদি তিনটা কোণ পরস্পর সমান হয় তাহলে আমরা বলতে পারি এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা সদৃশ কোণী কিন্তু সর্বসম না, সর্বসম হওয়ার সাথে বাহুর সম্পর্ক থাকবে। এখন দুইটা ত্রিভুজ এরা যদি আমাদের সদৃশ কোণী হয়, সদৃশ কোণী ত্রিভুজের মধ্যে আমাদের যে রেশিওটা আছে সেই রেশিওটা আমাদের সমান হবে। অর্থাৎ তাহলে এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অনুপাতের নিয়ম অনুসারে তাহলে এক্স ওয়াই বাই আমাদের এক্স পি, যেখানে এক্স ওয়াইটা কোথায়, এই যে আমাদের এই পাশের যে অ্যাঙ্গেলটা ছিল এই পাশে আমরা খেয়াল করি এক্স ওয়াই যে বাহুটা সেটা হলো আমাদের টোটাল এই বাহুটা, এর সাথে অনুরূপ বাহু কোনটা এক্স পি, অর্থাৎ ওয়াই এর সাথে বাহু আর আমাদের পি কোণের যে বাহুটা আছে সেটা এক্স পি, এই দুইটার আমাদের যে রেশিও হবে এর সাথে আমরা কি কম্পেয়ার করতে পারি, এই আমাদের ওয়াই কোণের সাথে ওয়াই কোণের যে দুইটা বাহু ছিল সেটা কম্পেয়ার করলাম, ওয়াই কোণের ভূমিতে কি আছে, ভূমিতে আছে হলো আমাদের একটা ওয়াই জেড, তাহলে আমি এই ওয়াই জেডটা নিলাম, আর একটা আছে কি আমাদের এইখানে ওয়াই এর সাথে সমান হলো পি কোণের ভূমিটা হলো আমাদের পি কিউ, তাহলে এইটাকে আমি সমান লিখে নিলাম। এবার আমরা একটা কাজ করি, সেটা হলো এক্স ওয়াই ঠিকই রাখলাম, এক্স পি যেটা আছে দেখো আমি কিন্তু ড্রয়িং করার সময় এক্স পিটা কোথা থেকে পেয়েছিলাম, এই এম এন এর সমান করে কিন্তু আমি এক্স পি নিয়েছি, তাহলে এখানে আমি শুধু এই এক্স পি যেটা আছে এক্স পি কে আমি শিফট করে আমি এটাকে এম এন করে দিলাম, আর এখানে আমাদের ওয়াই জেডই থাকলো, পি কিউ থাকলো, তার মানে এটা আমরা নতুন ইনফরমেশন পেলাম যার সাথে কম্পেয়ার করে নতুন এই বাহুটা পাওয়া গেছে। এইটা হলো আমরা কিন্তু কেবল পেলাম, এটা পেলাম। এরপরে দেখো উদ্দীপকে আমাদের শুরুতেই ছিল যে এক্স ওয়াই বাই এম এন সমান ওয়াই জেড বাই এন এস, তাহলে এইটা হলো আমাদের প্রশ্নে দেওয়া ছিল, এই ইনফরমেশনটা প্রশ্নে দেওয়া আছে আর এই ইনফরমেশনটা কেবল আমরা পেলাম। তাহলে এখানেও আমাদের দেখা যাচ্ছে এক্স ওয়াই বাই এম এন, এখানেও এক্স ওয়াই বাই এম এন, তো এই যে আমাদের দুইটা ইনফরমেশন দুইটারই যদি আমাদের সমীকরণের বাম পক্ষ সমান হয় তাহলে এখানে আমি বলতে পারি না যে এইখানে আমাদের ডান পক্ষ যেটা আছে ডান পক্ষ এখানে আছে ওয়াই জেড বাই পি কিউ আর এখানে ডান পক্ষ আছে হলো ওয়াই জেড বাই এন এস, তাহলে এই দুইটাকে পরস্পর আমি সমান বলে দিতে পারি। তো এই দুইটা যদি পরস্পর সমান হয়, আবার খেয়াল করে দেখো এটার উপরে ওয়াই জেড এটার উপরে ওয়াই জেড, দুইটাই যদি উপর থেকে ওয়াই জেড আমরা বাদ দিয়ে দেই তাহলে আমরা বলতে পারি না, যদি ভগ্নাংশটা সমান হয় এদের লবও সমান হয় তার মানে এদের হর কত আছে এন এস পি কিউ, তাহলে এই বাহুটাও পরস্পর সমান, তাহলে এই যে বাহুটা পাওয়া গেল এই বাহুটা আমাদের পরস্পর সমান। তাহলে যদি এরকমটা হয় একটা সদৃশ ত্রিভুজের আবার কোন একটা বাহু আমাদের সমান হয় তাহলে আমরা বলতেই পারি এটা হলো সর্বসম ত্রিভুজ। অর্থাৎ আমি যদি সরাসরি প্রথম চিত্রে চলে যাই, এই চিত্র যেটা যে এই উপরে ছোট যে ত্রিভুজটা আছে শুধুমাত্র এই ত্রিভুজটা খেয়াল করো, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের আমাদের এক পর্যায়ে প্রমাণ হয়েছিল যে আমাদের এই কোণের সাথে এই কোণগুলা পরস্পর আমাদের সমান, আবার কেবল প্রমাণ হলো একটা বাহুও সমান। যদি ত্রিভুজ এরকমটা হয় যে তিনটা কি যেন বলে এখানে আমাদের কোণের অনুপাতটা সমান
তিনটা কোণই আমাদের পরস্পর সমান, এর মধ্যে আবার একটা বাহু সমান আছে, তাহলে বলতেই পারি এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ। অর্থাৎ এই যে আমাদের ত্রিভুজটা আছে আর এই যে আমাদের লাল কালারের ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজ আমাদের সর্বসম ত্রিভুজ। এই সর্বসম ত্রিভুজে আবার কি হয়েছে যে আমাদের শুধুমাত্র একটা বাহু বাইরের দিকে একটু ইনক্রিজ হয়েছে। তো যদি আমি বাইরে থেকে একটু ইনক্রিজ হয় অথবা একটু ডিক্রিজ হয়েও ভিতরে নতুন একটা আমাদের ত্রিভুজ গঠন হয়, তো এদের যে কোণগুলো আছে এই কোণগুলোর রেশিও একদম সেম সেম হয় যদি এটা সমবাহু ত্রিভুজ হয়। এখন যেটা রেড কালার আছে, এই রেড কালার যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা যদি আমাদের এই ত্রিভুজের সাথে সর্বসম হয়, এই দুইটা ত্রিভুজ সর্বসম হওয়া মানে হলো এই ত্রিভুজের সাথে নতুন আমাদের অ্যাকচুয়াল যে ত্রিভুজ ছিল ব্ল্যাক কালারের যে টোটাল ত্রিভুজ আছে এই ত্রিভুজটা তাহলে আমাদের সদৃশ হবে, কোণগুলোর অনুপাত আমাদের সমান হবে। তো সে কথাই বলে দিল, তাহলে ওয়াইজেড বাই এনএস সমান আমাদের ওয়াইজেড বাই পিকিউ, এনএস সমান পিকিউ যেটা আসলো এখান থেকে বলতে পারি সর্বসম। সর্বসম যদি হয় তাহলে তুলনামূলক প্রত্যেকটা কোণই আমাদের পরস্পর সমান হবে যেহেতু সর্বসম। তাহলে এখন এইটা থেকে আমরা এই জায়গায় আমি সরাসরি চিত্র থেকে দেখাই, যদি ত্রিভুজ দুইটা সর্বসম হয় তাহলে এখানে আমি 1 নাম্বার এখানে যে এম কোণটা আছে এই কোণটা আমাদের এমই হবে, এটা আমাদের এম কোণের সমানই হবে। এইখানে যে আমাদের এন ছিল এই কোণটা আমাদের সমান, এখানে যে এস ছিল এই এস কোণটা আমাদের পরস্পর সমান, কারণ এই দুইটা সর্বসম। আমি কিন্তু দুইটা এই পাশে ত্রিভুজ আর এই পাশে ছোট ত্রিভুজ এই দুইটা নিয়ে আমি আলোচনা করলাম। এবার এই যে সমান, একটু আগে এই সমানের প্রমাণের প্রথম ভাগে আমরা প্রমাণ করেছিলাম কি যে এই জায়গায় প্রমাণ করেছিলাম যে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এটা এন হলে এটাও আমাদের এন। প্রমাণ করেছিলাম এই কিউ কোণ আর জেড কোণ সমান, তার মানে এটা এস হলে এটাও এস। অর্থাৎ আমাদের এই ত্রিভুজের ভিতরে এক্স আর এম সমান, ওয়াই আর এন সমান, এস এবং জেড সমান। তাহলে উদ্দীপকে যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল সেই ইনফরমেশন থেকে আমরা কম্পেয়ার করে দেখতে পেলাম যে আমাদের এক্স এর সাথে এম, ওয়াই এর সাথে এন এবং জেড এর সাথে এস এই কোণগুলো পরস্পর সমান আছে। আশা করি তোমরা এই পর্বটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাদের সাথে কন্ট্যাক্ট রাখো, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখো। আশা করি পরবর্তী ভিডিওগুলোতে তোমরা আরও ক্লিয়ার হবে। পরবর্তী এপিসোডে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।